নমস্কার। খবরদার কথা নয়। লোকসভা নির্বাচন হলো, নতুন মন্ত্রিসভা গঠিত হলো, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন স্থগিত হয়ে গেল। নানা আলোচনা হলো, ব্রিজ ভেঙে পড়ল, এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়ল, অযোধ্যার ছাদ দিয়ে জল গড়ালো, হাতরাসে 100-র ওপরে 120-21 জন পায়ের চাপে মারা গেলেন। তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং দিল্লির যে ছাদ ধসে পড়ে যাওয়ার পরে যে একজন গাড়িতে বসে থেকেই মারা গিয়েছিলেন, তারও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এরপরে সেই অগ্নিবীর নিয়ে নানা রকম কথাবার্তা হলো পার্লামেন্টে। আমরা পার্লামেন্টের বিতর্ক নিয়ে কোনো সময় অবাক হই, নানা রকম কথা হয় সেখানে। কিন্তু এবার রাষ্ট্রপতিও বক্তব্য রাখলেন, তার লেখা ভাষণ পাঠ করলেন। আমাদের কিছু কিছু বিষয় অন্যান্যদের মতো আমাদেরও অবাক করেছে। আমরা এই পার্লামেন্ট প্রথম অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরে প্রথম পার্লামেন্ট, অর্থাৎ অষ্টাদশ পার্লামেন্ট কেমন হলো। সেই স্পিকার নির্বাচন, ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে প্রথম শুনলাম। হয়তো আরও আগে হয়েছে, আবার ইলেকশনও হয়েছে। ইলেকশন হবার পরে কে কত ভোট পেল সেটা যে না জানানোর যে প্রথা, সেটা কেমন প্রথা আমরা জানি। সে যাই হোক, এই মুহূর্তের পরিস্থিতি, বাজেট অধিবেশন সামনে রয়েছে, সম্ভবত 22 বা 23 তারিখ বাজেট অধিবেশন শুরু হবে। তখন যেটা হবে তখন কথা বলা যাবে। আজকে যে বিষয়টা, এই অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনটা কেমন হলো, কি ধরনের আলোচনা হলো, এই আলোচনা কতটুকু মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য হলো, এই ইত্যাদি নিয়েই আমাদের আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত সাংবাদিক রাজেশ করকে। আমার বাঁ দিকে বসেছেন, এর আগেও আমাদের এখানে অনুষ্ঠান করেছেন। রাজেশের কাছে সরাসরি চলে যাই যে রাষ্ট্রপতি বক্তৃতা করলেন। এই বক্তৃতা শেষ হওয়ার পরে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই এটা সবসময় আলোচনার সময় কিছু কিছু বিতর্ক আসে, এটা নতুন হচ্ছে ঘটনাটা নয়। কিন্তু খুব অবাক লাগলো যে বেশ কিছু বিষয় তিনি এড়িয়ে গেলেন। এমন কিছু বিষয় উনি আনলেন যেগুলি সরাসরি সাধারণ মানুষকে কতটুকু উপকৃত করবে আমি জানি না। তো ভারত সরকারই তো লিখে দেয় সেই ভাষণ। তোমার কাছে কেমন লাগে? দেখুন, সংসদীয় গণতন্ত্রের মধ্যে যে প্রথা আছে, সরকার তার বক্তব্য, সরকারি বক্তব্য যেটা আছে সেটাই রাষ্ট্রপতি তাদের ভাষণের মধ্যে দিয়ে আনেন। রাষ্ট্রপতি ভাষণ হবে, তার উপর ধন্যবাদ সূচক প্রস্তাব আনা হবে, তার উপর ডিবেট হবে। এটাই একটা সুস্থ গণতন্ত্র। বিতর্ক এড়ানোর জায়গা না লোকসভাটা, বরং বিতর্ক করার জায়গা। বিতর্ক করেই সেখান থেকে কিছু ফল বেরিয়ে আসবে, তার উপর ভারতের গণতন্ত্র আগামী দিন যাবে। তো এবার 17তম লোকসভা থেকে 18তম লোকসভায় যা একটা পার্থক্য কেমন, সেটা অলরেডি সংবাদ মাধ্যমে এসছে। এবং এবারই বিভিন্ন নেতাদের যে কাট স্পিচগুলো আছে, এত ওয়াইড পাবলিসিটি হয়েছে, মানুষ দেখছেন। নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, অলরেডি এটা পাবলিক ডোমেনের মধ্যে আছেই। তার মধ্যেও দু একটা বিষয় আমি একটু তুলে ধরতে চাইব। রাহুল গান্ধীর একটা স্পিচ, উনি বলছেন যে যখন উনি এলওপি পজিশনে গেছেন, ওই পদে গেছেন, তখন ওনার মধ্যে যে পরিবর্তন, উনি বলছেন ওনার মধ্যে একটা কনস্টিটিউশনাল পার্সন এবং ইন্ডিভিজুয়াল পার্সন, এই দুটোর মধ্যে প্রভেদ টানতে গিয়ে উনি বলছেন যে যখন কনস্টিটিউশন পোস্টের মধ্যে উনি আছেন, তার ইন্ডিভিজুয়াল যে
পছন্দ অপছন্দ এগুলিকে দূরে সরিয়ে রেখে কনস্টিটিউশনাল ডিউটি পালন করা ওনার কর্তব্য। একদম। অ্যাকচুয়ালি এই কথাটা ছিল অধ্যক্ষের জন্য। একটা লোকসভার অধ্যক্ষ যখন নির্বাচিত হন, এটা একটা প্রথা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা বা নেতা প্রতিপক্ষ ওনাকে চেয়ারে আসনে পৌঁছে দেন। একটা ইনস্ট্যান্স ধরে উনি বলছেন এবং যেভাবে ঘিরেছেন এর ওম বিড়লা অধ্যক্ষ উনি একটু ঝুঁকে করমর্দন করছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উনি ওনার সংস্কৃতির কথা বলেছেন, কিন্তু পাল্টা যুক্তি হিসেবে সঙ্গে রাহুল গান্ধী দাঁড় করিয়ে দিয়েছেন যে কনস্টিটিউশনাল পোস্টে যখন আপনি বসছেন সেখানে এইগুলি আসে না, আপনি এক নম্বর। হ্যাঁ। তো এই ধরনের একদম পয়েন্ট টু পয়েন্ট ধরিয়ে দেওয়া, মানে প্রত্যেকটা পয়েন্ট মানে জবাব দিয়েছে। যেভাবে বিরোধী পক্ষ বিভিন্ন নেতারা ইন্ডিয়া ব্লকের তারা বিভিন্ন দলের নেতারা তুলেছেন, অনেক শানিত ছিল এবারের প্রতিপক্ষের সপ্তদশ বা ষোড়শ বিতর্ক তুলনায় না অনেক বেশি ছিল। সেই তুলনায় দেখা গেছে বারবারই প্রধানমন্ত্রী উঠছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উঠছেন, রাজনাথ সিং উঠছেন, প্রতিরক্ষা মন্ত্রী কিরণ রিজিজু উঠছেন, বারবার নেতা প্রতিপক্ষের ভাষণের সময় ওরা ডিস্টার্ব করছেন, ওদের পয়েন্ট তুলছেন, পয়েন্ট অফ ক্লারিফিকেশন সেভাবে তুলছেন। এটা কিন্তু দেখা যায়নি 17তম লোকসভায়, তো নেতা প্রতিপক্ষ ছিলই না, বিরোধী দল ছিলই না, এর আগেও সেভাবে দেখা যায়নি। মানে এবার যে নির্বাচনের ফলাফলটা হয়েছে তার একটা বলা যায় গভীর প্রতিফলন অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশনে অনেক স্পষ্ট। বিরোধীরা অনেক সোচ্চার, বিরোধীদের তোলা ইস্যুগুলোর মধ্যে একদম নোট বাতিল থেকে শুরু করে সাম্প্রতিক নিট বিতর্ক, মণিপুর ইস্যু, অগ্নিবীর ইস্যু, এই সমস্ত কিছু জায়গা পেয়েছে। এবং বলতে গেলে এই যে প্রশ্নগুলো বিরোধীদের পক্ষ থেকে তোলা হয়েছে তার কিন্তু খুব সলিড কাউন্টার তেমন জোরালোভাবে সরকারের পক্ষ থেকে আসেনি। বরং দেখা গেছে প্রধানমন্ত্রী এবং সহ অন্যান্য নেতাদের ভাষণের মধ্যে যে ভাষা কথা বলে কেটে যাওয়া, সেই ধরনের একটা মেঠো বক্তৃতা লোকসভার ফ্লোরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রীর যে বক্তৃতা অনেক মানে কিছু কিছু ক্ষেত্রে মিমিক্রি করেছেন, যেমন ওই যে শোলের ডায়লগ এনেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যে বিরোধী পক্ষ যে তথ্যগুলি দিল সেটার নিরিখে উনি ভারতবর্ষের নাগরিককে কিছু একটা বলবেন, এটাই মানুষ চায় সাধারণভাবে। সেটা কি পাওয়া গেল যতটুকু শোনা গেছে? দেখুন, প্রধানমন্ত্রী বক্তা হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন খুবই তুখোড় বক্তা। ওনার মতো একজন তুখোড় বক্তা পার্লামেন্টে দাঁড়িয়ে 2 ঘন্টার মতো বক্তৃতা করে গেলেন, মেঠো বক্তৃতা, এটা একটু অবাক করার মতোই। ওটা চেঞ্জ, এই যে লোকসভা ফলাফলের প্রভাবটা পড়ছে প্রধানমন্ত্রীর মধ্যেও, তার একটা কিন্তু প্রতিফলন আপনি ধরে নিতেই পারেন। প্রভাবটা আছে বিরোধী পক্ষের যে সংখ্যা তত্ত্বর দিক থেকে বিরোধী পক্ষ বেড়েছে, তার একটা প্রভাব অন্যরকম আছে কোথায়। নিশ্চয়ই ডাউন সাইজ হয়ে গেছে, শাসক দল ডাউন সাইজ হয়ে গেছে, এবার নির্বাচনে ডাউন সাইজ হয়ে গেছে। একটা সময় এই এনডিএ সরকার যখন ছিল বাজপেয়ী জামানায়, তখন ওরা একটা দপ্তর খুলে বসেছিল যে ডাউন সাইজ করার জন্য, সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে ডাউন সাইজ করে দেওয়ার জন্য, কর্মী সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য। এবারের ইলেকশনে দেখা গেছে ওদের ডাউন সাইজ হয়ে গেছে। তার একটা এফেক্ট প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে প্রতিফলন হয়েছে বলেই আমি মনে করছি। এখানে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে তো আমরা আশা করেছিলাম যে বেকারের সমস্যা, মণিপুর সমস্যা সমাধানের ক্ষেত্রে, তারপরে রিসেন্টলি যে ঘটনাগুলি ঘটেছে এর আগে, এই সমস্ত মানে হেড স্পিচ, এই সমস্ত নিয়ে ওনার একটা স্পষ্ট কিছু থাকবে আমরা ভেবেছিলাম। সেটা কি পাওয়া গেল? কোথায় পাওয়া গেল? দেখুন, বিরোধীদের যে বক্তব্যগুলো আছে এদের মধ্যে
মূল্য বৃদ্ধি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, সাম্প্রতিক হ্যাঁ, নিজ কেলেঙ্কারি, নিট। নেট একটা বিশাল বড় যেটা কেলেঙ্কারি, রাষ্ট্রপতি তার বক্তব্যতে এনেছেন নিট কেলেঙ্কারির বিষয়টা। সেটা নিয়ে একদম স্পেসিফিক বক্তব্য ছিল, প্রশ্ন ছিল বিরোধীদের পক্ষ থেকে, কিন্তু এগুলো কিন্তু সদুত্তর হয়নি। যে প্রশ্নগুলো যেভাবে তুলেছিল বিরোধীরা, সেগুলো সদুত্তর কিন্তু সরকার পক্ষ থেকে যথাযথভাবে হয়নি বলে আমি মনে করছি। ঠিক। তেমনি ধরুন আপনি মণিপুর ইস্যু, মণিপুর নিয়ে খুব বেশি কি বলতে পেরেছেন? মণিপুরের যে প্রতিনিধি একজন আলোচনা করছিলেন, এমপি, ওখানকার মানুষের এই হিংস্রাষ্ট্রের তাণ্ডব যা চলছে মণিপুরে, তার ব্যথা, তার যন্ত্রণা ওই প্রতিনিধির সাংসদের বক্তব্যে উঠে আসছিল, ওনাকেও থামিয়েছে। মণিপুর থেকে নির্বাচিত হয়ে আসা সাংসদ যখন ওখানকার যন্ত্রণার কথা তুলছে, ট্রেজারি বেঞ্চ ওখানেও ইন্টারাপ্ট করেছে। হ্যাঁ ঠিক। এই অনেকগুলো বিষয় মানুষের জীবনের দৈনন্দিন সমস্যার কথা যা আছে, যে ইস্যুগুলো এখন সমাজকে প্রভাবিত করছে, এই পয়েন্টগুলোতে বিরোধীরা যত তীক্ষ্ণভাবে প্রশ্নগুলো তুলেছে, তা ঠিক সেইভাবে প্রত্যুত্তর আসেনি সরকার পক্ষ থেকে। সেই হিসেবে আপনি বলতে পারেন যে অনেক জায়গায় সরকার এড়িয়ে গেছে বা একটু ভাষা বলে গেছে। ঠিক। এই যে অ্যাসেম্বলি, তুমি তো দীর্ঘদিন অ্যাসেম্বলি কভার করেছো বা করো, এই যে জায়গায় দাঁড়িয়ে যে মুলতুবি প্রস্তাব আনা, যে অ্যাডজর্নমেন্ট মোশন বা মুলতুবি প্রস্তাবটা আনা, রাষ্ট্রপতির বক্তব্যকে থামিয়ে দিয়ে পরে আলোচনা করার ক্ষেত্রে নিটের পরিপ্রেক্ষিতে যে মুলতুবি প্রস্তাবটা, এই মুলতুবি প্রস্তাবটা কি কায়দা করে সরকার বেরিয়ে চলে গেলেন যে আর মুলতুবি প্রস্তাব আনার সুযোগ দিলেন না? এটা কি একটা ট্রেজারি বেঞ্চের পক্ষে, সরকারের পক্ষে খুব একটা ভালো হলো কি? এই যে মুলতুবি প্রস্তাবটা শেষ পর্যন্ত সময়ের অভাবে আর আনা গেল না, এনেছিলেন, খারিজ করে দেওয়া হলো, মুলতুবি প্রস্তাবের জায়গায় রাষ্ট্রপতির ভাষণের পরে আলোচনা হবে ইত্যাদি ইত্যাদি। বিরোধী পক্ষই যে আলোচনা করলো নিট নিয়ে, কেন বলছি আপনাদের সুবিধার্থে বলছি, রাজেশ যে কথাটা তুলেছে নিট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতি তার ভাষণে নিট নিয়ে কথা বলছে। আশ্চর্য হলো ঘটনা, রাস্তায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এখন বিক্ষোভ দেখাচ্ছে, নিট বাতিলের দাবি করছেন। সুপ্রিম কোর্টে নিট কর্তৃপক্ষ, নিটের যারা চালাচ্ছেন তারা বলছেন নিট বাতিল করা সম্ভব না। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন, আমরা সেখানে কিছু বলছি না। আশ্চর্যজনক ঘটনা হলো, স্বীকার করা হচ্ছে যে নিটের প্রশ্নপত্র লিক হয়েছে, সেটা কিন্তু সংসদেও স্বীকার করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই পরীক্ষা কেন বাতিল হবে না? আমাদের এই প্রশ্ন স্বাভাবিক মনে হয়। এই যে জায়গাটা, এই যে ছাত্রদের যে বিষয়টা, 25 লক্ষ ছাত্র পরীক্ষার্থীদের 13 লক্ষ পাশ করেছে, তার ভেতরে পাশের ভেতরেই ঝামেলা লেগে গেল, 1 লক্ষ মাত্র সিট। এই যে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের সরকারের কাছ থেকে আমাদের আশাটা কী ছিল? আশাটা ছিল সরকার খুলে আলোচনা করবে, যে কনসার্নগুলো জনসমাজ থেকে উঠে আসছে সেগুলো অ্যাড্রেস করবে। অ্যাডজর্নমেন্ট মোশন এলেই এটা করা যেত, অ্যাডজর্নমেন্ট মোশন এনে করা যেত। সরকার বলেছে অ্যাডজর্নমেন্ট মোশনে হবে না, পরবর্তী সময়েও করতে পারত। সদিচ্ছার বিষয় ছিল, সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সদিচ্ছার ঘাটতি আছে, যার ফলে এটা দেখা যায়নি। আপনার মনে আছে হয়তো, সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে এই নিট মামলার একটা শুনানিতে যে এই পরীক্ষায় যদি 0.01% হ্যাঁ রাইট গণ্ডগোলের কোনো রকম স্কোপ থাকে, ওটাও অ্যালাউ করা যায় না। তো এই ক্ষেত্রে যেখানে মহারাষ্ট্র, বিহার একের পর এক ধরা পড়ছে, নিট কেলেঙ্কারি বিষয়টা আর গোপন নেই, ওটা অলরেডি চলে আসছে, তখন আরও ক্ষিপ্রভাবে সরকার এর মধ্যে পদক্ষেপ করবে সেটাই আশা ছিল, কিন্তু সেটা হয়নি। অলরেডি যে কর্তৃপক্ষ নিট চালাচ্ছেন, এই বোর্ডকে রেখে দিয়েই তদন্ত করছেন। কী ধরনের তদন্ত হতে পারে? সন্দেহ তো জাগেই, প্রশ্নও জাগে। এই প্রশ্নটা সদুত্তরও তো হতে হবে। আরেকটা বিষয়, নিটের থেকে একটু বাইরে গিয়ে একটা লিডার অফ দ্য অপোজিশন রাহুল গান্ধী তার বক্তব্যে অগ্নিবীর প্রকল্পের বিষয়টা নিয়ে এনেছিলেন। এর ভেতরে অগ্নিবীরের একজন শহীদের কথাও বলেছেন। এখানে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে, এবং আরেকটা ধর্মীয় ব্যাপার, হিন্দু টিন্দু নিয়ে
লিডার অফ দ্য অপোজিশনের বক্তব্য এক্সপান্স করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। এটা ভারতের এই যে সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা কতটা শুভ বলে মনে হয়? একদমই শুভকর না। যে শব্দগুলো এক্সপাঞ্জ হয়েছে অলরেডি সেগুলো খবরের মধ্যে পাবলিক ডোমেনে চলে এসছে। কোনগুলো বাদ দেওয়া হয়েছে? যে মানে হিন্দু ঠিকাদারি নিয়ে রাখেনি বিজেপি, এই ধরনের মন্তব্যগুলো। তো একটা দল সম্পর্কে তো এই ধরনের মন্তব্য হতেই পারে। এর মানে এই না যে পুরো সমাজ সম্পর্কে এই কথাটা বলেছে, পার্টিকুলার দল সম্পর্কে বলেছে। বিজেপি হিন্দুদের ঠিকাদার না, হিন্দু একটা বৃহত্তর সমাজ। এই হিন্দুর সমাজের মধ্যে এই ধর্মাবলম্বীদের মধ্যে এটা হিংসা ছড়ায় না, অহিংসার মধ্যে থাকে, ভয় দেখায় না, ভয় পায় না, ভয় দেখায় না। এই যে অভয় মুদ্রা, এই কিছু পয়েন্ট নিয়ে বলেছিল, এর মধ্যে কোনোটাই অসংসদীয় শব্দ না। অসংসদীয় শব্দ না, কিন্তু এই সংসদীয় প্রণালী থেকে কথাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি সমাজ জীবন থেকে, আমরা বাইরে থেকে যারা দাঁড়িয়ে দেখছি, আমরা তো আমাদের কাছে মনে হতেই পারে বরং এই কাজটা অসংসদীয়। সংসদীয় রীতিনীতির আড়ালে মুদ্রা কথা কি, মানুষের কথা তো যাবে, কোনোটাই অসংসদীয় কথা না, কিন্তু তুমি ক্ষমতার বলে এক্সপান্স করে দিচ্ছ, এটা কোনো মতেই কাম্য না। আর যেটা অগ্নিবীরের কথা বললেন, রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছেন তখন প্রধানমন্ত্রী দুবার দাঁড়িয়েছেন, হোম মিনিস্টার দুবার দাঁড়িয়েছেন, রাজনাথ সিং 3 বার দাঁড়িয়েছেন, এগ্রিকালচার মিনিস্টার 3 বার দাঁড়িয়েছেন। এই রাজনাথ সিং দাঁড়িয়েছেন অগ্নিবীর প্রকল্পটা নিয়ে, উনি চ্যালেঞ্জ হয়ে গেছে। একটা সময়ে একটা ডিবেটে এমন জায়গায় গেছে, একটা চ্যালেঞ্জ, কে ঠিক বলছে, রাহুল গান্ধী ঠিক বলছেন নাকি রাজনাথ সিং ঠিক বলছেন? রাহুল গান্ধী বলছেন যে অগ্নিবীর প্রকল্পে শহীদের যে স্বীকৃতি, সেই সম্মান অগ্নিবীর পান না। একজন অগ্নিবীর শহীদ হয়েছেন, ওনার পরিবারে সেই সাহায্য পৌঁছেনি। এটাকে কন্ট্রাডিক্ট করতেই পারেন, এই সংসদীয় রীতিতে এই পদ্ধতি আছে, কেউ কন্ট্রাডিক্ট করতে চাইলে কন্ট্রাডিক্ট করতে পারেন। দাঁড়িয়েছেন রাজনাথ সিং, দাঁড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, কন্ট্রাডিক্ট করেছেন যে এটা ঠিক বলেননি, 1 কোটি টাকা দেওয়া হয়। পরে আমরা দেখেছি যে শহীদ অগ্নিবীরের বাবা অন ক্যামেরা বলছেন এই ধরনের কোনো সরকারি সাহায্যই আমি পাইনি। কিন্তু যখন সেশন চলছে, ডিবেট চলছে, ওখানে কিন্তু একটা এরকম দেখানোর চেষ্টা হয়েছিল, না এরকম দেয়া হয়, 1 কোটি টাকা দেয়া হয়। রাহুল গান্ধী বলছেন দেওয়া হয় না। মানে শাসক দল বলছে, বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আবার পরে দেখা গেল যে শাসক দল যেটা বলছে এটাই অ্যাকচুয়ালি দেখা গেল বিভ্রান্তিকর। এই ধরনের কিছু পিকুলিয়ার সরকারি তথ্য যেটা মানে আর্ম ফোর্সের কাছ থেকে যেটা এলো, দেখা গেল আর্ম ফোর্স স্বীকার করেছেন যে তাদের যে টাকাটা দেওয়া, এটা কতগুলো টেকনিক্যাল অসুবিধা আছে ওই নমিনির ব্যাপারে, এটা আরও সময় লাগবে। দ্যাট ইজ রাজনাথ সিং যে কথাটা বলেছেন 1 কোটি টাকা, এটা যদি উনি স্পষ্ট করে দিতেন যে না এটা দেওয়া হবে, দেওয়া হয়েছেন, এখনও হয়নি, এটা স্পষ্ট করে দেওয়া ওনার উচিত ছিল। রাহুল গান্ধী যেটা বলেছেন আপনাদের সামনে বলি, উনিও মানে কারেক্ট বলেছেন যে না, কোনো সরকারি অনুদান পায়নি। ওরা যে 98 লক্ষ টাকাটা পেয়েছে, আমি আপনাদের জন্য বলছি, সেটা হচ্ছে 48 লাখ টাকা তারা পেয়েছেন সেনাবাহিনীর বিমা থেকে। সেনাবাহিনীর বিমা যেটা থাকে সেটা থেকে 48 লাখ টাকা পেয়েছেন, আর বাকি 50 লাখ টাকার বিমা অর্থ দিয়েছেন একটা বেসরকারি ব্যাংক। এই প্রায় দুটো মিলে 98 লক্ষ সামথিং টাকা তারা পেয়েছেন। এখন পর্যন্ত সরকারের তরফে এই নিয়ে বিতর্ক চলার পরে সরকারি তরফ, সেনাবাহিনীর তরফে বলা হয়েছে একটু সময় লাগবে সেই টাকাটা নমিনি ঠিক করে দেওয়ার পরিপ্রেক্ষিতে। তার ফলে কি আমরা তাহলে সংসদ থেকে কি পেলাম? আপনি এই কনক্লুশনে আসতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রী বলতে চেয়েছেন অশ্বত্থমা হত ইতি গজ। এটা তো পার্লামেন্ট থেকে আমরা এটা আশা করা যায়। এবং প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে লিডার অফ দ্য অপোজিশন এই প্রথম পেলাম আমরা, বেশ ভালোভাবে উপভোগ করলাম লিডার অফ দ্য অপোজিশনের যে বক্তব্য। তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে এই
এই জায়গায় দাঁড়িয়ে যিনি অগ্নিবীর, সেই প্রসঙ্গে আমরা যে জিনিসটা জানতে পারলাম না, যেটা পার্লামেন্টে আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে বা পরবর্তী সময়ে তথ্য বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে আমরা যেটা জেনে গেলাম, সেটা হচ্ছে এখনও অবধি আরও 5 জন অগ্নিবীর শহীদ এই সাহায্য পাননি, এখন অবধি 5 জন। তো এটা 5 জন শহীদও কোনো টাকা পাননি, হয়তো পাবেন এই বিতর্কের পরিপ্রেক্ষিতে। এটা কাছে একটা বিষয় মানে জানার কথা, আমাদের সময়ও শেষ হয়ে আসছে, সেটা হচ্ছে যে এই যে অগ্নিবীর প্রকল্প, এই অগ্নিবীর প্রকল্পের পরিপ্রেক্ষিতে মানে এই আলোচনাটা যে যাচ্ছে, এই যে আলোচনাটা এই যাওয়ার পরিপ্রেক্ষিতে একটা বিষয় কি স্পষ্ট হচ্ছে না, যে অগ্নিবীর প্রকল্প নিয়ে একটা বিতর্ক রয়ে গিয়েছে। বিতর্ক শুধু নয়, বিরোধিতা রয়ে গেছে, এবং বিরোধিতাটা প্রবলভাবেই আছে, এবং তার প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে যথেষ্টভাবে আছে। হিন্দি হার্টল্যান্ড যে রাজ্যগুলো, উত্তরপ্রদেশের ফলাফল, আপনি হরিয়ানার ফলাফল দেখুন, ওই এরিয়াগুলোর মধ্যে ফলাফলে একটা বিরাট প্রভাব রয়েছে অগ্নিবীর প্রকল্পে। ওই হরিয়ানা থেকে প্রচুর ছেলেরা ওরা সেনাবাহিনীতে যায়, ওদের জীবনটা কি আছে, 4 বছর পরে ওদের ছুঁড়ে ফেলে দেবে, কি হবে তারপর? একটা অনিশ্চয়তার মধ্যে ওদের প্রশ্ন মাঝে মাঝে জিজ্ঞেস করি, তোমার অভিজ্ঞতা থেকে তুমি যদি বলো, যে যুদ্ধ একটা শুরু হলো, সীমান্তে সংঘর্ষ শুরু হলো, এই অগ্নিবীর প্রকল্পের যে যারা গেলেন সেনারা যারা গেলেন, দেখা গেল যুদ্ধ যেদিন শুরু হলো তার ঠিক 3 দিনের মাথায় তার 4 বছর কমপ্লিট হলো। দেন হোয়াট উইল ডু, কী হবে ঘটনাটা? সেটা বলা কিছু হাইপোথেটিক্যাল হবে, সেভাবে বলা যায় না। সেই পরিস্থিতিতে হয়তো বা এক্সটেন্ডও হতে পারে, সেই দরজা নিশ্চয়ই স্কোপ খোলা হবে। সেই ধরনের আপাতকালীন পরিস্থিতিতে সরকার অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সেটা ধর্তব্য না। আমি বলছি যে আপনি অগ্নিবীর একজন সৈনিক, ওকে পাঠিয়ে দিচ্ছেন ফ্রন্টে ট্রেনিং, 6 মাসের ট্রেনিং দিয়ে। তাহলে এই আমাদের দেশের অগ্নিবীর 6 মাসের ট্রেনিং দিয়ে, রাহুল গান্ধী যেটা প্রশ্ন আনলেন যে অন্য একটা দেশের সেনাবাহিনী যে 5 বছর ট্রেনিং পাচ্ছে, ওর সামনে কি করে লড়াই করে তাকে পরাস্ত করতে পারবে? আমরা টেকনিক্যালি এর পিছিয়ে গেলাম না। ঠিক, একটা জওয়ান 6 মাসে তৈরি হয় না, অনেক সময় লাগে তৈরি করতে, তাদের ট্রেনিং যা আমরা যতটুকু জানতে পেরেছি। সাধারণভাবে দেশের নিরাপত্তার জন্য এটা আমার মনে হয় না, যে অনেকেই মনে করেন না যে আমাদের, কারণ আমেরিকায় আছে ইত্যাদি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর প্রতিরক্ষামন্ত্রী বলছেন আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, রাশিয়াতেও আছে, সবই আছে, বুঝলাম সব কিছু। কিন্তু আমাদের মতো এরকম সীমান্ত সমস্যা ব্রিটেনের বা মার্কিন যুক্তরাষ্ট্রের এতটা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য তো সাধারণত অন্য দেশের যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নিজের দেশের যুদ্ধ থেকে বেশি। এই যে জায়গায় দাঁড়িয়ে একটা তথ্য, অসাধারণ তথ্য বেরিয়ে এসেছে, দেখা যাচ্ছে সেনারা, সাধারণ সেনারা, আমরা যেটা জানি, এই সাধারণ সেনারা কি কি পাবে কাজে যোগ দেওয়ার পর, তাদের সমস্ত তথ্য বেরিয়ে আসে যে তুমি এই সুযোগগুলি পাবে। আর অগ্নিবীরের ক্ষেত্রে যেটা দেওয়া থাকে কাগজপত্রে, যেটা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে তুমি কি কি পাবে না। এই যে ডিফারেন্সটা দুটোর একটা সেনাবাহিনী যা ভারতবর্ষের টোটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এটার ভেতরে দুটো যে বিভাগ হয়ে গেল, এটা কীরকম? এটা অনিশ্চয়তার জন্ম দিচ্ছে অগ্নিবীরদের মধ্যে, এবং যারা সেনাবাহিনীতে যোগ দিতে চান, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, তাদের মধ্যে এই অনিশ্চয়তার বীজটা বপন করে দিচ্ছে সরকার। তারই খুব জোরালো প্রতিবাদ হয়েছে এবার লোকসভার ক্যাম্পেইনে দেখেছি, লোকসভা নির্বাচনের ক্যাম্পেইনে দেখেছি, এবং সেটা হাউসের মধ্যেও গেছে। শুধুমাত্র ভোটের ময়দানে ব্যাপারটা থেমে থাকেনি, সেটা হাউস হয়ে গেছে। সেজন্য অগ্নিবীরটা নিয়ে রাষ্ট্রপতি কিছু বলেননি তার ভাষণে। আমাদের শেষ সময় আসার আগে আরেকটা প্রশ্ন যাব, তার আগে একটু জানতে চাইছি, লিডার অফ দ্য অপোজিশনের কথা তুমি বললে, তার ভাষণ বা ইত্যাদি নিয়ে, এবং লিডার অফ দ্য অপোজিশনও
মানে শ্যাডো প্রাইম মিনিস্টার বলা হয়। এটার বক্তব্যটা হচ্ছে লালকৃষ্ণ আদবানি, উনি যখন লিডার অফ দ্য অপোজিশন ছিলেন নিজেই বলেছিলেন শ্যাডো প্রাইম মিনিস্টার বলা হয়। এই যে লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশন, এই দুজনের বক্তব্যে মানে মূল মানে কীরকম লেগেছে এই যে দুজনের রাহুল গান্ধী এই প্রথম লিডার অফ দ্য অপোজিশন হিসেবে বক্তব্য রাখলেন, তার যে বক্তব্য রাখা বা লিডার অফ দ্য অপোজিশন তার যে বক্তব্য তুমি যেটা শুরু করলো, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য কি আরও তথ্যবহুল হওয়া উচিত ছিল কি? দেশের মানুষ আশা করবেন এমনটাই, এটাই স্বাভাবিক, অনেক কিছু এটাই স্বাভাবিক। প্রচুর বেকারি আছে, মূল প্রাইস রাইস সেভাবে আছে, এগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, সিরিয়াস ব্যাপার না এগুলো, তো সেটা সেভাবে আসেনি। বরং উনি প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে শিশুসুলভ বলতে গিয়ে যেভাবে মিমিক্রি করলেন, ওটা ওনার পদের যে গাম্ভীর্য, যে গরিমা আছে তার সঙ্গে কতটা ম্যাচ করে, এই নিয়ে হয়তো বিতর্ক হবেই। এই জায়গায় দাঁড়িয়ে কি আমরা তো প্রধানমন্ত্রীর প্রথম দেখছি ঘটনাটা, তা না, আগেও দেখছি ওনার তো রাজনৈতিক যে অভিজ্ঞতা, এই যে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীত্বের 10 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দেশবাসী তো তাকিয়েছিলেন দেশবাসীর জন্য কিছু বলবেন। আমরা কি কিছু পেলাম প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে অষ্টাদশ লোকসভা? মিমিক্রিটা বাদ দিলে, মিমিক্রিটা এখন বোধহয় অথরাইজড হয়ে যাচ্ছে। দেখুন, গত এর আগের 5 বছর যেভাবে চলেছে লোকসভা, আর এখন ফার্স্ট সেশন যেভাবে চলছে, এর মধ্যে বিস্তর ফারাক আছে। রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে দ্বিতীয়বার যখন উঠে হোম মিনিস্টার বলছেন অর্ডারের মধ্যে থাকতে হবে, অর্ডার বলতে উনি কী বোঝাচ্ছেন? শাসক দল যেটা বলবে সেটা অনুগত হয়ে মেনে নেওয়াটাই কি অর্ডার? বিরোধী দলের যে বক্তব্য আছে সেগুলোকে ঠিকভাবে অ্যাড্রেস করা, যে তাদের ইস্যুগুলো তারা তুলছে ঠিকভাবে অ্যাড্রেস করা, ওটা কি অর্ডারের মধ্যে পড়ে না? আগে যেটা হতো না, হতে দেখা যায়নি সংখ্যা কম বলে, এখন কিন্তু তেমন না, সংখ্যা অনেকটা হেভি, তার একটা প্রভাব আছে, তারই প্রতিফলন আপনি বলতে পারেন। অনেক ক্ষেত্রেই কি প্রধানমন্ত্রীকে একটু অধৈর্য হয়ে পড়ছেন বলে মনে হলো? প্রধানমন্ত্রী বিরোধী দল বক্তব্যের সময় তো উঠে চলেই গেলেন, বিরোধী দল তার বক্তব্য রাখছেন, এর মাঝখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ, এটা একটা বিরল দৃশ্য, আমরাও শিক্ষিত, এটা একটা বিরল দৃশ্য। এবং মহামৈত্র তৃণমূল সাংসদ, উনি গত সেশনে ওনাকে বহিষ্কার করা হয়েছিল, উনি অনেক ভালো মার্জিনে জিতে এসছেন, এবং তার এবার লোকসভা স্পিচ সেটা খুব পয়েন্টেড, খুব রিসার্চফুল, তথ্যের উপর ভিত্তি করেছিল, এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী চলে গেছেন, ওনাকে অনুরোধ করেছেন। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রী তো একটা চ্যালেঞ্জের মধ্যে ছিলেন বলেই দৃশ্য তো দেখা গেছে। এবার একটা তো পেয়ে গেলাম দেখে আর কি, আমাদের সর্বশেষ কোশ্চেনে যাচ্ছি, পেয়ে গেলাম দেখে জিজ্ঞেস করছি, ইয়েতে মানে আলিগড়ের কাছে হাতরাস অনেক মানে দুর্দান্ত জায়গা, অনেক নামি জায়গা হয়ে গেছে গণধর্ষণের জন্য, এবং তার পরবর্তী সময় মেয়েটাকে পুড়িয়ে করে দেওয়া হলো, সেখানে তখনও প্রিয়াঙ্কা গান্ধী ওরা তাদের যেতে দেওয়া হয়নি ইত্যাদি। এই হাতরাসের যে ঘটনাটা ঘটল, এর পরবর্তী পদক, এটা কি মানে এই ধরনের ঘটনা এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? মানুষ পদপিষ্ট হয়ে 100-150 মানুষ প্রায় মারা গেলেন, আমাদের দেশ কি এইভাবেই চলবে? এই নিয়ে প্রবলভাবেই লেখালেখি হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, বিজেপিও তাদের উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কিছু প্রশ্ন কিন্তু কিছু থেকেই যাচ্ছে। দেখা গেল এই ঘটনার ঠিক পরপরই 12টা গাড়ির কনভয় নিয়ে এই স্বঘোষিত বাবা পগার পার হয়ে গেলেন, তো এখন পর্যন্ত বাবার কোনো হদিশ নেই। তার এইটা মূল অভিযুক্ত মানে দেবপ্রকাশ মধুকর, তাকেও খুঁজছে পুলিশ, খুঁজে পাচ্ছে না। এখন এই যে খুঁজে পাচ্ছে না,
এটা একটা বড় রহস্যজনক ব্যাপার, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন সেখানকার ল অ্যান্ড অর্ডার খুব ভালো করে ফেলা হয়েছে। তো এই ক্ষেত্রে তো এটা বেমানান ঘটনাই আপনি বলতে পারেন। ঘটনার একটা ভালো দিকও আছে, বুলডোজার চলেনি এখন। অত্যন্ত মানে খুব বেদনাদায়ক, মানে মর্মস্পর্শী ঘটনা। এতগুলো মানুষ তাদের বিশ্বাসের জায়গায় গেছেন, কিন্তু সেখানে অব্যবস্থার জন্য ওদের জীবন চলে গেল। প্রশাসন কি দায়িত্ব এড়াতে পারে? কোনোভাবেই প্রশাসন দায়িত্ব এড়াতে পারে না। এই ক্রাউড ম্যানেজমেন্টের দায়িত্ব তো ওদেরই থাকছিল। ওদের দেখার কথা যে ৮০,০০০ মানুষের জমায়েত হবে বলে সেখানে ২.৫ লক্ষ মানুষের জমায়েত করা হয়েছে। তো ওখানে পুলিশের ইন্টেলিজেন্স কী করেছে? যখন দেখছে বেশি লোক যাচ্ছে, ওদের প্ল্যান বি কোথায় ছিল? এই প্রশ্নগুলি তো এই প্রশ্নগুলো আসতেই পারে। সর্বশেষ দিক যেটা শেষ করতে চাইছি, তুমিও এক সময় ছাত্র ছিল, এই যে ২৫ লক্ষ ছাত্র এবার নিট পরীক্ষা দিল, নিটের যে এই কেলেঙ্কারিটা, তার কিছু রেশ ত্রিপুরা রাজ্যেও ঢুকেছে, উত্তর পূর্বাঞ্চলেও ঢুকেছে। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সরকারের কী চিন্তাভাবনা থাকা উচিত বলে মনে করো? আমার মনে হয় ছাত্রদের নিয়ে ছিনিমিনিই খেলা হচ্ছে। আগে প্রবেশিকা পরীক্ষাগুলো প্রত্যেক রাজ্যগুলোর মধ্যে হতো, তারপর সবগুলোকে একসঙ্গে করে জাতীয় স্তরে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর ফলে কোটা একটা এডুকেশন হাব তৈরি হচ্ছে। সারা দেশ থেকে ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে কোচিং নেওয়ার জন্য। মোটা টাকা কোচিং দিয়ে ওখানে ওরা প্রস্তুতি নিচ্ছে। সবাই পাচ্ছে এমনও না। আমাদের দেশে কজন বাবা তার বাবা মা তার গুটিয়ে যাচ্ছে। এবং এই এক্স্যাক্ট এই পয়েন্টও সংসদের মধ্যে এসছে, বিরোধীদের বক্তব্যে এসছে, ইন্ডিয়া ব্লকের তরফে তোলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু অ্যাড্রেস হয়নি সেভাবে। ঠিক বুঝতেই পারছেন, এমন এক সময় আমরা রাজেশকে ডেকে এনেছি যে তার সাংবাদিকদের সন্ধ্যের সময় এই জায়গাটা প্রচণ্ড রকমের ব্যস্ততম জায়গা, পিক আওয়ার বলা হয় আমাদের কোর্ট অ্যান্ড কোর্ট ল্যাঙ্গুয়েজ। তার ভিতরেও যে সময় দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানাই খবরদার কথানের পক্ষ থেকে। যেটা বলে শেষ করব সেটা হচ্ছে, পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধীদের ভূমিকা, সরকার পক্ষের ভূমিকা আমাদের আশ্বস্ত করেছে বললে অত্যুক্তি করা হবে না। তবে আমরা আশা করেছিলাম যে আরও কিছু আলোচনা এখানে হবে, বিশেষ করে নিট নিয়ে। এই যে যুবক যুবতীরা যারা ভবিষ্যতের দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে, যারা ডাক্তার হবে, যারা মানুষের সেবা করবে, এদের সেবা করার ক্ষেত্রে প্রথমেই যে বাধাটা এলো সেটা কিন্তু অনুচিত। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এনটিএ যারা মূল কাজের দায়িত্বে, তারা এখনও কিন্তু রাজেশের ভাষায় তারাও কিন্তু অ্যাড্রেসড হলো না, তারা যে অপরাধটা করেছে। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।